ম্যাডাম তারা মানে কীভাবে আপনাদের প্র্যাকটিক্যালি এবং থিওরি মাশরুম চাষ করা সিলিন্ডার মোবাইল এটা ব্যাগের ওয়েট 200 থেকে 250 গ্রামের প্যাকেট দিয়া 3.5 কেজি প্যাকেট একটা বানান দিয়ে এরপর এটা যে স্পনের প্যাকেট স্পনের থেকে তো টাইট থাকবে এরকম এখন এটা আমি কিছু একদম হাত দিয়া ভালো করে বেশি ইয়ে করবো না প্রেস দিবেন না জাস্ট হাত দিয়ে ওই সাদা সাদা মাইক্রোওয়েভের সাথে যে ধানের এটা হচ্ছে ধানের বীজ দুই রকম বীজ থাকে এসে গমের বীজ থাকবো আর ধানের বীজ এখানে বেশিরভাগই আমরা ডিপার্টমেন্ট থেকে যেটা দেওয়া হয় যে ধানের সুবিধা কাকলে ভালো হলে শিখো কত সুন্দর ট্রেন করে দিলাম। আমার নাম গৌরী ভট্টাচার্য, আমি একজন কৃষি সখী ফটিকরায় জিপি। আর আজকে এখানে কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে একটা সেক্টর থেকে একটা মাশরুমের ট্রেনিং করা হয়েছে। কৃষ্ণনগর জিপিতে 15 জন দিদি এবং ফটিকরায় জিপিতে 10 জন দিদি নিয়ে ট্রেনিং করা নিয়েছে। কুমারঘাট থেকে একজন ম্যাডাম, সেক্টর থেকে ম্যাডাম এবং ফটিকরায় থেকে একজন সেক্টর ম্যাডাম এবং PLW সহ আর কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এই ট্রেনিংটা করা নিয়েছে। তো এই ট্রেনিংটা দিদিরা অনেক কিছু শিখছে এবং ভালোভাবে শিখাইছে, হাতে কলমে শেখা নিয়েছে। এখান থেকে গ্যাসিরা আমার দিদিরা যাতে সব এই ব্যবসাটা শুরু করতে পারে, এটা একটা লাভদায়ক ব্যবসা, দিদিরা স্বাবলম্বী নিতে পারে। আচ্ছা, মাশরুম চাষ নিয়ে এর আগেও কি আপনারা প্রশিক্ষণ নিয়েছেন? আমরা এই ট্রেনিংটা এরকমের পাইছি না, আমি একটু অন্যভাবে পাইছি অন্য জায়গার থেকে। আচ্ছা, ধন্যবাদ। মেইন অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি ফটিকরায় PLW রতন দাস। এখন আমাদের সামনে আজকে যে নমস্কার সবাইকে। মাশরুম করতে গিয়ে বিভিন্ন ধরনের ধূপ পোকার আক্রমণ ঘটে, সেটা সম্বন্ধে সমস্যা হবে। আপনাদের সবাইকে এবং আমাদের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের কৃষি সখী এবং ফটিকরায় তাহলে একদম অল্প পরিমাণে বেরোবে এবং এটা গেলো মাছি বা ছোটো ছোটো ক্রীড়া আকারেও ভিতরে কিছু না, ওটা মাশরুমটা অ্যাকচুয়ালি ছত্রাক। তো ওইটার যখন আমরা স্পনিং মানে প্রোডাকশন যখন করি তখন এটা জাস্ট ধানের বীজের উপরে ওই যে ছত্রাক যে জিনিসটা আছে ওটার মধ্যে দিলে আমরা মানে সরকারিভাবে আমরা 20 টাকা করে পিস, যেটা প্যাকেট বাড়ি 200 থেকে 250 টাকা সেই প্যাকেটটা দেওয়া। তো ফার্স্টেই ওই খড় ধানের যে খড়গুলো আছে ওগুলাকে গরম জলে 6-7 ঘন্টা একটা মানে বাকেটের মধ্যে আপনারা মানে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। রাখার পর গরম জলে মানে ভিজিয়ে রাখার পর যখন ঠান্ডা হবে তখন এটাকে ভালো করে একটা পরিষ্কার জায়গার মধ্যে পলিথিনের উপরে ভালো করে বিছিয়ে দেবেন যাতে এটা ঠান্ডা হয়। আর এমন ঠান্ডা বলতে একদম শুকনো করা চলবে না, মানে একটু মানে মোটামুটি যাতে একটু ভিজা থাকে বা জল এরকম পড়ে না এরকম টাইপের থাকবে। তারপর এটাকে ওই যে ব্যাগটা আছে যে পিপি ব্যাগ, এই পিপি ব্যাগের মধ্যে ভরতে লাগবে যে 3টা লেয়ারের মধ্যে, ঠিক আছে। আর এই যেটা আমাদের 250 মাশরুম আছে এটার মধ্যে 3টা লেয়ার এটা দিয়ে হবে। তো প্রথমেই ফার্স্টে আমরা দেবো যে ধানের খড়টা আছে ওই ধানের খড়টা, তারপরে আবার এই বীজের লেয়ারটা, তারপরে এরকম করে 3টা লেয়ার হবে এখানে। তারপরে এটাকে রিবনের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা এটা ভালো করে টাইট করে বেঁধে নেবো। তারপরে এটার মধ্যে 3-4টা ছিদ্র করতে লাগবে, ঠিক আছে। আর এটা বসার জন্য এরকম দুই দিকে করে দেবে যাতে দিকে গোল করে বসে, ঠিক আছে। এরকম করলে এদিকেও করতে পারেন, এই সাইডটা কিনে কোনার মধ্যে। তারপর এইভাবে বেশিরভাগটা সাইডে দেবেন। কোর্স করেছি আমি, সেটা ওই প্লাস্টিকের শিকার মধ্যে আমরা
হ্যাঁ রেখেছি। তো ওইভাবে আপনারা রেখে করতে পারবেন, একদম কম খরচায় আপনাদের মাশরুম তৈরি করতে পারবেন। ব্যাগগুলো রেখে তারপর যখন ওই সাদা ব্যাগটা সাদা হয়ে আসবে তখন ছোটো ছোটো পিন হেড বলে এটাকে বেরোবে। সেই যখন পিন হেড বেরোনো শুরু হবে তখন থেকে আমাদের জল স্প্রে করতে হবে। যাদের জল স্প্রে করার মেশিন আছে সেই জল স্প্রে করার মেশিন দিয়ে স্প্রে করবেন। আর যদি না পারেন বোতলের মধ্যে একটা বোতল নিয়ে বোতলের মুখের মধ্যে ছোটো ছোটো ছিদ্র করে সেটা দিয়েও জল স্প্রে করতে পারেন। এবং প্রতিদিন দুবার করে জল স্প্রে করতে হয়। সেটা শীতের সিজনে ওয়েস্টার্ন মাশরুম আমি যেটা বলছি ওয়েস্টার্ন মাশরুম সেটা শীতের সিজনে ভালো হয়। এবং শীতের সিজনে করতে গিয়ে আমাদের আর্দ্রতা কম থাকে, সেই আর্দ্রতার মধ্যে আমাদের জল 2 থেকে 3 বার স্প্রে করলে ভালো হয়। অন্তত সকালের দিকে একবার, সকাল 8টা-9টার দিকে, তারপর দুপুর দিকে করতে হয়। যদি মানে আর্দ্রতা ভালো থাকে তাহলে ধরুন গরম নয় শীত নয়, সেই সময় হলে 2বার হলে চলে। তো 3বার বা 2বার আপনারা সিচুয়েশন অনুযায়ী জল স্প্রে করবেন। এবং এই যখন বেরোনো শুরু হবে তখন থেকে আপনারা 3-4 দিনের মধ্যে মাশরুমটা এভাবে বেরিয়ে পড়বে। এই যে দেখছেন এভাবে মাশরুম বেরিয়ে পড়বে। যখন মাশরুমটা ম্যাচিউর হয়ে যাবে, পূর্ণতা লাভ করবে, তখন আপনারা এগুলোকে হারভেস্ট করবেন, মানে তুলবেন, এভাবে মুড়া দিয়ে টান দেবেন, উঠে আসবে। মানে আর্দ্রতা যদি বেশি থাকে ব্যাগের, যদি বেশি পরিমাণ জল অনেকে ইউজ করে বা এটা প্রপারলি শুকায় না ব্যাগটা, তখন ওই পোকাগুলি আক্রমণ হওয়ার চান্সেস বেশি থাকে। আবার সাথে রুমটাও যদি বেশি ভিজা থাকে, যে মাথায় বেশি ভিজা আর্দ্রতা বেশি থাকে, তখন ওই পোকাটি মানে আক্রমণ করার চান্স থাকে। এই পোকার সাথে ওই ব্যাকটেরিয়া জনিত যে তিনটা উনি বললেন, গ্রিন মোল্ড, তারপরে ব্ল্যাক মোল্ড আর রেড ব্রাউন মোল্ড, যেটা ব্ল্যাক মোল্ড, গ্রিন মোল্ডটা একটু আমরা যে শ্যাওলা দেখতে পাই, শ্যাওলাটা ওই থেকে একটু ডিপ, মানে হালকা কালারের মধ্যে ব্যাগের মধ্যে এরকম দেখা যায়। মানে এটার মধ্যে স্পনের মধ্যে অনেক থাকে, যেটা বললেন। স্পনের মধ্যে যদি আগে থেকে যদি ওই গ্রিন কালারের মোল্ড বা ব্ল্যাক মোল্ড বা যে কোনো ধরনের মোল্ড আগে থেকে থাকে, যদি আপনারা ইউজ করেন ব্যাগে, তাহলে সেই জিনিসটা ব্যাগে ট্রান্সফার হয়। আর যদি আপনারা মানে প্রপার সেন্টেশন মেনটেন না করে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে বা আর্দ্রতা প্রপার মেনটেন না হয় রুমের, তাইলে ওই মোল্ডগুলি হওয়ার চান্সেস বেশি থাকে। কিন্তু স্বসহায়ক দলের 11জন সদস্য, মানে দিদিদেরকে কিভাবে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, দিদিদের গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায়, এবং দিদিদের আর্থিক সহায়তা যখন বৃদ্ধি পাবে তখন একটা পরিবারও সঠিক জায়গায় গিয়ে পৌঁছবে এবং সেই পরিবারের গুণগত মানও অনেকটা বৃদ্ধি হবে। তাই বর্তমান সরকার কি করছেন, যে স্বসহায়ক দিদিদেরকে কিভাবে উন্নতি করা যায়, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কাজের সুযোগ সুবিধা দেওয়া যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, এর জন্য ওনারা দিনরাত পরিশ্রম করছেন এবং বিভিন্ন স্কিম চালু করছেন, যার মাধ্যমে আমরা দিদিরা অনেক কাজের সুযোগ এখন আমরা পাচ্ছি। তাই আমি সবাইকে একটি কথাই বলবো, যে আপনারা যারা এখান থেকে যারা প্রশিক্ষণটা নিয়েছেন, সবাই একটা ধারণা থাকতে হবে যে আমি কিভাবে সেই মাশরুম চাষটা করে আমি আমার পরিবারের গুণগত মান, মানে আয়ের যে মাত্রাটা আমি কিভাবে আমি বৃদ্ধি করতে পারবো, সেদিকে লক্ষ্য রেখে আমরা সবাই যাতে কাজটা করতে পারি এবং মাশরুম চাষটা যাতে আমরা সঠিক মাত্রা যাতে ফলন করতে পারি। এবং মাশরুম চাষ করে কিন্তু স্বসহায়ক দলের দিদিরা বাইরে আমরা যেমন অনেক প্রোগ্রামে যাই, আমরা দেখি বা শুনি যে ওনারা মানে ভালো অর্থ উপার্জন করছেন এবং পরিবারের পাশে ওনারা দাঁড়াতে পারছেন। তা আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই আমরা দাঁড়াতে পারবো। আপনারা এতক্ষণ যে আমাদের এই প্রশিক্ষণকে যে সবাই যে একটা যে গুণগত মান দিয়েছেন এবং আপনাদের যে এতক্ষণ যে সময় নষ্ট করেছেন, এর জন্য আমি সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রশিক্ষণের যে সভা সেখানে আমি সমাপ্ত ঘোষণা করছি। এবং কৃষ্ণনগর দিদিদের কাছে আমার একটা অনুরোধ, কালকে আমাদের পঞ্চায়েতে গ্রাম সভা আছে, সকাল 11 থেকে শুরু হবে। কৃষ্ণনগর দিদিরা যারা আছেন আপনারা অবশ্যই সেই গ্রাম সভাতে
আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা। কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের এবং ফটিকরাই গ্রাম পঞ্চায়েতের এসএসজি মহিলাদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের কুমারঘাট কৃষি মহকুমার তরফ থেকে। তো এই প্রশিক্ষণ শিবিরে মোট 25 জন দিদি উপস্থিত ছিলেন। আমরা তাদেরকে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দিয়েছি, যাতে তারা এই মাশরুম চাষ করে নিজেরা স্বনির্ভর হতে পারে এবং নিজেদের ইনকামটা পরিবারের আয়কে বাড়াতে পারে। এই মূল উদ্দেশ্য ছিল আজকের এই প্রোগ্রামে। এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান কি আগেও কি এই এলাকাতে করা হয়েছে? আগে কখনো হয়নি, এই প্রথমে এই ধরনের প্রোগ্রাম প্রথমবার আমাদের এই ফটিকরাই সেক্টরের অন্তর্গত এই কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে হয়েছে। আশা রাখি ভবিষ্যতে আরও এভাবে এই প্রোগ্রামগুলো হবে এবং এই প্রোগ্রাম থেকে দিদিরা উপকৃত হয়ে তারা নিজেদের আয়কে বাড়াতে পারবে এবং নিজেরা স্বনির্ভর হতে পারবে। আজকের এই প্রশিক্ষণ শিবিরে কারা কারা উপস্থিত রয়েছে? আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া এবং উপস্থিত ছিলেন আত্মা প্রকল্পের এটিএম, ছিলেন এই এলাকার বিএলডব্লিউ এবং সমস্ত কৃষক দিদিরা। আপনার পরিচয়টা দিবেন? আমি শ্রীমতী মুক্তা দাস, এগ্রি সেক্টর অফিসার ফটিকরাই। ধন্যবাদ। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।